তোমার জাদুর লাঠি আমাকে দাও। আমি আজ অবধি কারোটা নেইনি। ঘুমানোর সময় ঘরের দরজা খোলা রাখিস। আমি জাম্বুরা খেতে আসব। নারকেল তেলের বোতল আর বিদেশি বেলুন সাথে এনো, না হলে সমস্যা হবে। রাতে আমি ব্লাউজ আর পেটিকোট পরে ঘুমিয়েছিলাম। সেদিন রাতে যা হলো তা কোনো দিন ভুলবে না। আমি মিতালি, বয়স ৩৮ বছর। আমি বর্তমানে এক গৃহবধূ। আমি এক একান্নবর্তী পরিবারের বউ, কিন্তু আমি ছিলাম আধুনিক মনোভাবের মেয়ে। আর আমার এই মনোভাবের জন্য আমি আমার দিদিকে ধন্যবাদ জানাই। আমার দিদির জন্যই আমি অনেক কিছু জেনেছি। সেই সময় আমি ক্লাস 9-এ পড়ি এবং আমার দিদি উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছে। আমাদের বাড়ি কলকাতা থেকে বেশ কিছুটা দূরে এক মফস্বল শহরের সংলগ্ন এক নুনু গ্রামে। আমাদের পরিবারের তখন প্রচুর জমি জায়গা ছিল এবং তার সাথে সাথে আমার ঠাকুরদার একটি বিশাল চালের আড়ও ছিল সেই মফস্বল শহরে। আমার ঠাকুরদার 4 ছেলে এবং 1 মেয়ে। আমার বাবা ঠাকুরদার 3য় ছেলে, মানে আমার 2 জেঠা ও 1 কাকা এবং 1 পিসি আছে। আমার বর জেঠুর 2 সন্তান, আমার বরদা এবং আমার বরদি। মেজ জেঠুল 1 ছেলে, আমার মেজদা, আর আমার বাবার 2 মেয়ে, আমি আর আমার দিদি। ছোট কাকুল 1 ছেলে, নাম বিশু। এবার মূল গল্পে ফেরা যাক। আমি আর আমার দিদি বেশ ছোট বয়স থেকেই একই ঘরে একই বিছানায় রাতে শুতাম। আমি আমার দিদিকে একটু ভয় পেলেও আমার দিদি আমার সাথে বন্ধুর মতো মিশত। আমাদের লোকালিটিতে একটি স্কুল ছিল ক্লাস 8 পর্যন্ত, যার ফলে আমাদের স্কুলে ক্লাস 9-এ ওই স্কুল থেকে অনেক ছাত্রী ভর্তি হতো। আর হ্যাঁ, ওই স্কুলটা ছিল কোয়েড, মানে ওখানে ছেলে এবং মেয়েরা একসাথে লেখাপড়া করত। আমি যখন ক্লাস 9-এ উঠি সেই বছরও অনেক ছাত্রী ভর্তি হলো আমাদের স্কুলে। এর মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড অনিতার সাথে দেখলাম পাপিয়া নামে নতুন আসা একটি মেয়ের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আমি, অনিতা আর পাপিয়া ধীরে ধীরে বেশ ভালো বন্ধু হয়ে গেলাম। পাপিয়া বলল যে আগের স্কুলে একটি ছেলের সাথে ঘনিষ্ঠ হয়েছে। আমি আর অনিতা প্রথম পাপিয়ার কাছে গল্পের বই দেখি, যেটাতে ভিন্ন রকমের মন মাতানো গল্প থাকত। পাপিয়া এও বলে যে সে নাকি ক্যাসেটও জোগাড় করতে পারে নীল সিনেমার। আমরা ঠিক করি যে একদিন আমরা স্কুলে না গিয়ে অনিতাদের বাড়ি যাব। অনিতাদের বাবা মা অফিসে যায় আর সারাদিন বাড়ি ফাঁকা থাকে, আর ওদের বাড়িতে ক্যাসেট প্লেয়ারও আছে। আমরা বাড়িতে বললাম স্কুল প্রজেক্টের জন্য আমরা অনিতাদের বাড়িতে যাব। আমাদের বাড়ির লোক বিনা সন্দেহে আমাদের পারমিশন দিয়ে দিলেন। আমরাও নির্দিষ্ট দিনে অনিতাদের বাড়িতে হাজির হলাম। পাপিয়া 3টি ক্যাসেট এনেছিল। পাপিয়া বলল একটি রোম্যান্টিক টাইপ ফিল্ম চালাবে। আমরা এইসব বিষয়ে তেমন কিছুই জানতাম না। আমরা বললাম তুই যেটা ভালো বুঝিস সেটা চালা। ও প্রথম ক্যাসেট চালালো। পর্দায় ভেসে উঠলে একটি ছেলে আর একটি মেয়ের সিনেমা। সিনেমার অদ্ভুত দৃশ্য দেখে আমার মধ্যে কেমন যেন অনুভূতি হচ্ছিল। আমার বেশ ভালো লাগছিল। একটু পর পাপিয়া আমার অবস্থা বুঝতে পেরে কেমন যেন আচরণ করতে শুরু করল। বেশ কিছুক্ষণ আমি চোখ বুজে থাকলাম। আমি চোখ খুলতেই অনিতা আর পাপিয়া জিজ্ঞাসা করল, কিরে কেমন লাগলো? আমি বললাম দারুণ। ওরা বলল তবে এবার 3 জনে মিলে গল্প করা যাক। একটু পর আমরা 3 জন গল্প করতে শুরু করলাম। সারা দিন এভাবেই কেটে গেল। সে এক দারুণ অনুভূতি। তারপর বিকেলবেলা আমরা যে যার বাড়ি ফিরে গেলাম। উনি তাদের বাড়ি থেকে ফিরে আসার সময় আমার একটু ভয় ভয় করছিল, কারণ আমার এটা প্রথম অভিজ্ঞতা। তাছাড়া বাড়িতে সবাই গ্রুপ স্টাডির কথাটা বিশ্বাস করবে তো। তবে বাড়ি ফিরে আমি অনেকটা রিল্যাক্সড ফিল করলাম, কারণ দেখলাম বাড়ির পরিবেশ আর 5টা দিনের মতোই স্বাভাবিক। তবে দেখলাম আমার দিদিও বাড়ি ফিরেছে। দিদি কলেজে ভর্তি হওয়ার পর সেখানে হোস্টেলে থাকে। তবে সামনে একটি লম্বা ছুটি আছে, তাই ছুটি কাটাতে এসেছে।
আমি নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমি এসেছি দেখে দিদি আমাদের ঘরে এলো। আমাকে দেখে বলল, কিরে মিতালি, এসেই শুয়ে পড়লি যে, শরীর খারাপ নাকি? আমি বললাম, না, এমনি। সে বলল, জানি না বাপু, কি গ্রুপ স্টাডি করে এলি যে এত টায়ার্ড হয়ে পড়লি? আমাকে চাইলে সত্যিটা বলতে পারিস, আমি কাউকে কিছু বলবো না। আমি প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার জন্য বললাম, না, এই একটু মাথা ধরেছে তো তাই। দিদি আমার পাশে বসে বলল, নেকামি না করে সত্যিটা বল। ওরকম গ্রুপ স্টাডি আমি অনেক করেছি, তোর মুখ চোখ দেখে আমি বেশ আন্দাজ করতে পারছি। আমি বুঝলাম ধরা পড়ে গেছি। দিদির কাছে সব সত্যিটা ধীরে ধীরে বললাম। দিদি সব শুনে বলল, রাতে রেডি থাক, তোর জন্য সারপ্রাইজ আছে। রাতে খাওয়া দাওয়ার পর আমি আর দিদি শুতে গেলাম। দিদি ঘরে এসে দরজাটা লক করে দিল, আর আমার কাছে এসে বলল, আজ আমার বোনটা বর হয়ে গেছে। দিদি খুব সুন্দর একটি পারফিউম মেখেছিল। আমি সুন্দর গন্ধটা শুঁকতে থাকলাম। দিদি বলল, দাঁড়া, তোকে একটি জিনিস দেখাই। এই বলে উঠে গিয়ে নিজের স্যুটকেস থেকে একটি নকল জাদুর লাঠি বার করল। আমি এসব আগে দেখিনি, অবাক হয়ে তাকিয়ে আছি। দেখে দিদি বলল, এটা দিয়ে আমরা হোস্টেলে মেয়েরা মনের ইচ্ছা পূরণ করি। বন্ধুরা, তোমরা বুঝেছ তো কিসের কথা বলছি? এরপর দিদি জাদুর লাঠি দিয়ে জাদু দেখাতে লাগল। মিনিট 20 পর দিদি বলল, আজকের মতো এটুকুই থাক, না হলে সমস্যা হবে। আমরা হোস্টেলে ঘণ্টা 2 ব্যবহার করি। একটু পর আমি দিদিকে জিজ্ঞাসা করলাম, আগে কি কখনো আসল জাদুর লাঠি দেখেছ? দিদি বলল, কয়েকবার দেখেছি। তবে শোনো, তুই তো জানিস অমর্তা মানে আমাদের পিসির ছেলে। আমার চেয়ে 2 বছরের বড় হলেও আমরা বন্ধুর মতো মেলামেশা করি। ঘটনাটা 2-3 বছর আগের, জাপানের সময়ের। সেই বছর আমি আর মা গেছিলাম পিসির বাড়ি জাপান দেখতে। আমরা সবাই প্রায় 8-10 জন পিসির বাড়ি থেকে গেছিলাম ননুগ্রামের জাপানতলায়। আর ওখানে একটি বিরাট মেলা বসে। ননুগ্রামের সেই মেলায় সেবারে নাগরদোলাও এসেছিল। আমরা সবাই নাগরদোলা চাপলাম। সেই দলে মা আর পিসিমাও ছিল। কিন্তু আমার মাথা ঘুরে গিয়ে বমি হয়ে যায়। ওই সময় আমি একটু সুস্থ হলে পিসিমা অমরদাকে দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দেয় এবং বাকিরা ওখানে মেলা ঘুরে দেখতে থাকে। আমি অমরদার সাথে বাড়ি ফিরছিলাম। শরীর দুর্বল ছিল, তাই আমি রাস্তা হোঁচ খাই। প্রায় পড়েই যাচ্ছিলাম, অমরদা আমাকে ধরে ফেলে। এ সময় অমরদা একটি জাম্বুরা ধরে ফেলে। কি যে এক অবস্থা বলে বোঝাতে পারবো না। আমি ওকে কিছু বললাম না। আমরা বাড়ি পৌঁছলে আমাকে অমরদা নিজের ঘরে গিয়ে বিশ্রাম করতে বলে। বাড়িতে আর কেউ ছিল না। আমিও চোখ বুজে শুয়ে পড়ি। খুব ক্লান্ত লাগছিল, তাই শুতেই আমার একটি ঘুম ঘুম ভাব এলো। আমি বেশ ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আমার মনে হলো কেউ একজন আমার খুব কাছে আছে। চোখ খুলে দেখি অমরদা আমার পাশে বিছানায় বসে আছে। আমি সেদিন শাড়ি পরেছিলাম, ব্লাউজ একটু অগোছালো হয়েছিল, সেদিকে আমার খেয়াল ছিল না। অমরদা বলল, মেলায় নাগরদোলায় ওঠার পর থেকে তোকে অনেক ক্লান্ত লাগছে, ভাবলাম তোর একটু সেবা করি। আমি ছোটবেলা থেকেই অমরদাকে আমার ভালো লাগত। আমি বললাম, ঠিক আছে, সেবা কর। আমার সম্মতি পেয়ে অমরদা ঘণ্টাখানিক আমায় সেবা যত্ন করল, মাঝে মাঝে ফল খেল। কিছুক্ষণ পর বাড়ির সকলের ফেরার সময় হয়ে গিয়েছিল। অমরদা আমাকে নিয়ে তার ঘরের সাথে লাগোয়া বাথরুমে নিয়ে গেল আর বলল, ফ্রেশ হয়ে নে। আমি ততক্ষণে ঘর গুছিয়ে নিচ্ছি। সেইবার পিসির বাড়িতে 3 দিনে আমরা প্রায় 8-10 জন অনেক মজা করেছিলাম। এরপরেও আমি পিসির বাড়ি গেলে বা অমরদা আমাদের বাড়ি এলে আমরা সকলের নজর এড়িয়ে গল্প করতাম। এটা ছিল আমার জীবনের প্রথম জাদুর লাঠি নেওয়ার অভিজ্ঞতা।
দিদির কথা শুনে আমারও কেমন যেন লোভ হচ্ছিল, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না। এবার দিদি 2 দিন ছিল আমাদের বাড়িতে, আর সেই 2 দিন দিদি আমাকে অনেক কিছু শিখিয়েছিল। কলেজের ছুটি শেষ হতেই দিদিকে ফিরে যেতে হলো। যাবার সময় আমাকে দিদি তার নকল জাদুর লাঠি দিয়ে গেল, যাতে আমি একা কিছু করতে পারি। কিন্তু আমি জানতাম না ভাগ্যদেবতা আমার জন্য অন্য কিছু ঠিক করে রেখেছেন। কিছুদিন পরে অনিতা আর পাপিয়া একদিন বিকেলের দিকে এলো আমাদের বাড়িতে দেখা করতে। আমি আমার আর দিদির মধ্যে শেষ কিছুদিনের ঘটে যাওয়া ঘটনার কথা বলতে চাইনি, কিন্তু পাপিয়া আমার হাঁটা চলা দেখে বলল যে আমি ইতিমধ্যে কারোর সাথে কিছু করেছি কিনা। আমি এড়িয়ে যাবার চেষ্টা করলেও ওরা দুজনে আমাকে সব সত্যি বলতে পিটাপিটি করল, আর আমাকে বাধ্য হয়ে সব কথা খুলে বলতে হলো। এমনকি নকল জাদুর লাঠিও দেখালাম ওদের। দেখেই পাপিয়া আগে ওটা নিয়ে একাই ব্যবহার করতে শুরু করল, আর মাঝে মধ্যে আমাদেরও ব্যবহার করতে দিল। আমাদের বাড়িতে সব পুরুষরা নিজেদের কাজে সকাল থেকে বেরিয়ে পড়ে, আর বাড়ির মহিলা আর বাচ্চারা দুপুরে একটু ঘুমিয়ে নেয়। সেদিন আমি, পাপিয়া আর অনিতা নিশ্চিত ছিলাম যে আমরা ধরা পড়ব না, কিন্তু আমি জানতাম না আমার মেজ দাদা সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিল, আর আমাদের ঘরে আওয়াজ হচ্ছে দেখে জানলার ফুটো দিয়ে উঁকি দিয়ে দেখছিল। এমনকি আমাদের কর্মকাণ্ড দেখে ফেলেছে। অনিতা আর পাপিয়া বাড়ি চলে গেলে মেজ দাদা আমার ঘরে এসে আমাকে ভয়ও দেখালো যে ও সবাইকে বলে দেবে এসব কথা। আমি ওকে অনুরোধ করলাম যেন কাউকে কিছু না বলতে। তখন ও বলল তাহলে আমাকে জাম্বুরা খেতে দিতে হবে। আমি বুঝে গেলাম মেজদা কি বলতে চাইছে, তবু একটু আশ্চর্য হয়ে ইতস্তত বোধ করলাম। মেজদা বলল, তোর দিদি অমরদার সঙ্গে কি করেছে তা তোর বান্ধবীদের বলেছিস? তা আমি শুনেছি। তোদের 2 বোনের সব কীর্তি আমি জেনে ফেলেছি। বেশি নাটক করলে সবাইকে বলে দেব আমি। আমি দেখলাম মেজদা শুধু দেখেই ফেলেনি, শুনেও ফেলেছে সব কথা। আমি কোন উপায় না পেয়ে মেজদাকে জাম্বুরা খেতে দিলাম। এদিকে প্রায় বিকাল হয়ে এসেছিল, আর বাইরে উঠোনে মা কাকিমারা উঠে পড়েছিল ঘুম থেকে। বাইরে গলার আওয়াজ পেয়ে আমি মেজদাকে বললাম এখন কিছু না করাই ভালো, বাড়ির কেউ দেখে ফেলতে পারে। মেজদা রাজি হচ্ছিল না, তবু ধরা পড়ে যাওয়ার ভয়ে আমি বললাম রাতে আমার ঘরে চলে এসো। মেজদা বলে গেল রাতে যেন আমি দরজা খুলে রাখি, সবাই শুয়ে পড়লে ও আমার ঘরে আসবে। সারা সন্ধে আমি পড়ার ঘরে বসে একটুও পড়ায় মনোযোগ দিতে পারিনি। আমার মেজদার কথা ভেবে খুব এক্সাইটেড ছিলাম। দিদি কলেজে ভর্তি হওয়ার পর থেকে আমাদের ঘরে টেবিলটা ফাঁকা হয়েছিল, আর আমার ভাই আমার থেকে মাত্র 1 বছরের ছোট, তাই ও আমার সাথে পড়তে বসত। পড়তে পড়তে আমার অস্থির ভাব লক্ষ্য করে আমার কাছে কারণ জানতে চাইল। আমি কিছু না বলে এড়িয়ে গেলেও বেশ বুঝতে পারলাম কিছু একটাও সন্দেহ করেছে। কিন্তু আমার চোখের সামনে তখন শুধু মেজদার কথা ছাড়া আর কিছুই আমি ভাবতে পারছিলাম না। রাতের খাওয়া দাওয়া সেরে আমি আমার রুমে এসে বসলাম, আর খাবার ঘরে আমার আর মেজদার চোখে চোখে কথা হয়ে গেল। রাতের খাবার শেষে আমি আমার ঘরে অপেক্ষা করছিলাম। রাতে আমি ব্লাউজ আর পেটিকোট পরতাম। আসলে তখনও গ্রামের দিকে মেয়েদের নাইটি পরার চল একটা ছিল না। এই অবস্থায় মেজদাকে একটি সারপ্রাইজ দেওয়া যাবে। আমি দরজাটা শুধু ভেজিয়ে দিয়ে আলোটা অফ করে নাইট ল্যাম্পটা জ্বেলে দিলাম। দরজাটা লক করলাম না। আমি শুয়ে শুয়ে মেজদার অপেক্ষা করতে করতে বুঝতে পারলাম আমার অদ্ভুত লাগছে। একটু পর আমার ঘরের দরজাটা ঠেলে খুলে গেল। আমি বিছানায় পড়ে রইলাম, যেন ঘুমিয়ে পড়েছি। চোখের পাতা একটু ফাঁকা করে দেখে নিলাম, মুখ দেখতে পেলাম না, তবে নাইট ল্যাম্পের আলোতে বেশ বুঝতে পারলাম মেজদা ছাড়া আর কেউ নয়।
মেজদা একটি কালো চাদর জড়িয়ে এসেছে, যাতে অন্ধকারে সহজে কেউ তাকে দেখতে না পায়। আমার ঘরে ঢুকে চাদরটা একপাশে রাখল। দেখলাম মেজদা একটি লুঙ্গি পরে আছে। মেজদা নাইট ল্যাম্পের আলো আমায় এক দৃষ্টে দেখতে লাগল। আমি তার চোখে আকর্ষণ দেখতে পেলাম। সে এসে আমার বিছানায় পাশে বসে কিসের দিকে যেন তাকিয়ে আছে, ঠিক বুঝতে পারলাম না। আমি যেন ঘুমিয়ে পড়েছি, সেইভাবে শুয়ে রইলাম। মেজদা বলল, আমি জানি তুই জেগে আছিস। কথাটা শুনে আমি উঠে পড়লাম। দাদা বলল, আমি নারকেল তেল আর বিদেশি বেলুন এনেছি। তোর সাথে প্রথমবার গল্প করব, তাই ভাবলাম এগুলো নিয়ে আসি। এগুলো ছাড়া ভালো লাগবে না। একটু পর আমরা গল্প করতে শুরু করলাম। বাড়ি ভর্তি লোকের মাঝে আমি চেঁচামেচি করছিলাম। মেজদা বলল, এত জোরে শব্দ করিস না, সবাই বুঝে যাবে। এই রাতে 40 মিনিটের মতো গল্প করেছিলাম। শেষ মুহূর্তে হঠাৎ দরজার কাছে খুট করে একটি শব্দ হতেই ঘুরে দেখি মেজদা দরজা লক করে নি। আর সেই দরজার সামনে দাঁড়িয়ে আমাদের ছোট ভাই বিশু দাঁড়িয়ে আমাদের দেখছে আর নিজে নিজে কি জান করছে। আমি একটু হকচকিয়ে গেলাম। এমন মুহূর্তে ও আসার রাগ হলো প্রচণ্ড। আর একটু পরে আসলেই বা কি ক্ষতি হতো। রাগের মাথায় ভাবলাম, ও যদি আবার কাউকে কিছু বলে দেয় তাহলে তো সমস্যা হবে। মেজদাকে বললাম, বিশুকেও আমাদের গল্পের আসরে সামিল করি, তাহলে ও কিছু বলতে পারবে না। আমি আস্তে আস্তে বিশুর সামনে গিয়ে বসলাম। অন্ধকারে কিছুই বুঝতে পারল না যে আমি ওর সামনে বসে আছি। আমার ছোঁয়া পেতেই ও ভয় পেয়ে পালাতে গেল, আর আমি ওকে বাধা দিলাম। বললাম, তোর লজ্জা করে না? এত রাতে আমার ঘরে ঢুকে কি করছিলি? আমি না তোর দিদি হই? ও পাল্টা দিল, তুই নিজের ঘরে মেজদার সাথে যা করছিলি তা খুব ভালো কাজ নাকি? বাড়ির সবাই জানলে কি হবে বলতো? আমি বললাম, কিন্তু বাড়ির লোককে কি বলবে? ও বলল, আমি যদি বলে দিই। আমি বললাম, তবে আমিও বলে দেব যে আমাদের দেখে ফেলেও সঙ্গে সঙ্গে বাড়ির সবাইকে না জানিয়ে তুই চুপচাপ দেখছিলি। আমার কাছে নেকা সাজিস না। তুই বাড়ির লোককে জানাতে চাইলে আরও আগে জানাতিস। তোর মতলবটা কি? বলল, আমাকেও গল্প শোনাতে। আমার একা ভালো লাগে না। একসাথে দুইজনের সাথে গল্প করতে পার ভেবে আমি আর বাধা দিলাম না। পালাক্রমে বিশু আর মেজদার সাথে অনেক গল্প করেছি, রাতভর। ঘড়িতে তখন রাত 2:30 বাজে। ঘর অগোছালো হয়ে আছে, জামা কাপড় এদিক সেদিক ফ্লোরে পড়ে আছে। ওরা গুড নাইট বলে নিজের রুমে চলে গেল। এদিকে আমিও একটি ম্যাক্সি পরে ফ্রেশ হয়ে নিলাম। হাঁটতে অসুবিধে হচ্ছিল, তবুও রুমের দরজাটা লক করে কর্ণমুতে শুয়ে পড়লাম। ক্লান্ত থাকায় তাই সহজে ঘুমিয়ে পড়লাম। আমার ব্যথা কমেছে। আজ আবার আরেকবার করবি? এই বিষ বা জীবনে আর একা থাকা ভালো লাগছে না। তুই যেদিন থেকে আমার বাড়িতে ভাড়া এসেছিস সেদিন থেকেই আমাকে লুকিয়ে লুকিয়ে দেখিস। যা, তেলের শিশিটা নিয়ে আয়। সেদিন রাতে কাকিমা যা করল তা কোনো দিন ভুলবে না। আমার নাম জুয়েল। যে ঘটনাটা আজ বলতে যাচ্ছি সেটা ঘটেছিল আজ থেকে প্রায় 6 বছর আগে। তখন আমি রাহুম্বুল কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করতাম। পোস্টিং ছিল বহরমপুরে। মাইনে কম হওয়ায় বাধ্য হয়ে মেস বাড়িতেই থাকতে হতো। আমি বরাবরই খাদ্যরসিক, তাই মেসের পানসে খাবার খেয়ে আমার পোষাদ ছিল না। কম ভাড়ায় একটা বাড়ি খুঁজছিলাম যাতে একটু ভালো মন্দ কিছু খেতে পারি। বেশি দেরি হলো না। এক ওষুধের দোকানদার সন্ধান দিলেন একটি বাড়ির। কিন্তু সমস্যা হলো পেইন গেস্ট থাকতে হবে। এক রবিবার সকালে বাড়ি দেখতে গেলাম। গিয়ে দেখলাম একতলা বাড়ি, সামনে একটা সুন্দর বাগান। কলিং বেল বাজাতে এক ভদ্রমহিলা এসে গেট খুলে দিলেন। উনি আমায় সঙ্গে করে ভেতরে নিয়ে গেলেন। গিয়ে দেখলাম একটাই বেশ বড় ঘর, সঙ্গে লাগোয়া বাথরুম ও রান্নাঘর। ঘরটা আমার খুব পছন্দ হলো, কিন্তু ভাবছিলাম আমি এই ঘরে থাকলে ভদ্রমহিলা কোথায় থাকবেন? এই কথা ভাবতে ভাবতেই ভদ্রমহিলা এক থালা লুচি আর আলুর দম নিয়ে ঘরে ঢুকলেন। এবার আমি আমার নিজের পরিচয় দিয়ে ওনার তৈরি জলখাবারের খুব প্রশংসা করলাম। ওনার হাতের খাবার খেয়ে বুঝলাম আমার এখানে থাকতে অসুবিধে হবে না।
শুধু ওনার পরিচয় আর ভাড়া কত নেবেন জানলে খুব ভালো হয়। এবার তিনি বলতে শুরু করলেন। ভদ্রমহিলার নাম অঞ্জনা সেন। বছর কয়েক আগে ওনার স্বামী মারা গেছেন। উনি একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আর সবচাইতে মর্মান্তিক ঘটনা ঘটেছে আজ থেকে তাই ৭ মাস আগে। অঞ্জনা দেবীর মেয়ে মীরা সুইসাইড করে প্রেম ঘটিত কারণে। স্বামীর পেনশনের ৪ লাখ টাকায় ওনার চলছে না, তাই টাকার প্রয়োজনেই বাধ্য হয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন আমাকে। থাকা বাবদ ৩,০০০ টাকা দিতে অসুবিধে হবে কিনা জিজ্ঞাসা করলেন। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। এত কম টাকায় খাওয়া দাওয়ার সময় তো এত ভালো ঘর পাব না, তাছাড়া মেসের চেয়ে ১,০০০ টাকা কমও লাগছে। কিন্তু একটাই চিন্তা হচ্ছিল যে অঞ্জনা কাকিমা কোথায় থাকবেন। তাই আমি উনাকে জিজ্ঞাসা করলাম। উনি বললেন উনি রান্নাঘরে থেকে যাবেন। যদিও আমার এটা শুনে খারাপ লাগলো, তাও আমি কাকিমাকে বলে গেলাম আমি দুপুরে সব কিছু নিয়ে চলে আসব। এবার আমি একটু অঞ্জনা কাকিমার বর্ণনাটা দিয়ে রাখি। অঞ্জনা কাকিমার বয়স প্রায় ৪০ হবে। চেহারা খুব ভারী, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা, শাড়ি আর ব্লাউজ পরেন, বাড়িতে দেখতে বেশ আকর্ষণীয়। আমি ৪:৩০-র মধ্যে সব কিছু নিয়ে কাকিমার বাড়িতে চলে আসলাম। কাকিমাও আমাকে সব জিনিসগুলো গোছাতে সাহায্য করলে। সব কিছু ঠিকঠাক করতে সন্ধে ৭টা বেজে গেল। কাকিমা চা করল। চা খেতে খেতে আমার কি কি খেতে ভালো লাগে জানলেন। আমি আমার পরিবারের কথা, অতীতের কথা সব ওনাকে বললাম। উনিও বললেন উনি শিক্ষক মশাইয়ের দ্বিতীয় স্ত্রী। দারিদ্র্যের কারণে বয়স্ক শিক্ষক মশাইকে বিয়ে করেন। মীরা ছিল কাকিমার সৎ মেয়ে। ছোটবেলা থেকে মানুষ করলেও কাকিমাকে কোনোদিনই মায়ের সম্মান দেয়নি। কাকিমার যখন বিয়ে হয় কাকিমার বয়স ২২, কাকুর ছিল ৪২ আর মীরার ছিল ৫। প্রধানত মীরাকে দেখার জন্যেই কাকু বিয়ে করেছিলেন। শিক্ষক মশাই মারা যাবার পর মীরার ব্যভিচারিতা আরও বৃদ্ধি পায়। কলেজের এক প্রফেসরের সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার কিছুদিন পরে আত্মহত্যা করে। এত কিছুর পরও কখনো নিজেকে সামলে নিয়ে নতুন করে বাঁচতে চান। সারাদিনের ধকলের পর রাতের খাবার খেয়ে দুজনেই তাড়াতাড়ি ঘুমো পড়ি। রাত ২টোর নাগাদ প্রস্রাব পেয়ে বাথরুমে যেতে গিয়ে কাকিমাকে দেখে আমার কেমন যেন মনে হলো। কোনো রকমে বাথরুম থেকে ফিরে কাকিমাকে দেখতে থাকলাম। কাকিমা শুধু একটা শাড়ি পরে চিত হয়ে ঘুমোচ্ছে। দেখেই নিজেকে সংযত রাখতে পারছিলাম না। কিন্তু প্রথম দিনেই এতটা এগোনো ঠিক নয়। কাকিমার ইচ্ছে আছে কিনা জিজ্ঞাসা করা দরকার। আমি ভাবলাম কাকিমাকে যদি আমার সাথে রাতে ঘুমানোর ব্যবস্থা করে দিতে পারি তাহলে ভালো সুযোগ পাওয়া যাবে। পরের দিন আমি কাকিমাকে রাতে আমার ঘরে শুতে বললাম। কাকিমাও বলল কাল রান্নাঘরে শুয়ে ঠিক ঘুম হয়নি, কিন্তু যেহেতু ঘর ভাড়া দিয়েছেন তাই লজ্জায় আমাকে কিছু বলতে পারেনি। আমার প্রস্তাবে কাকিমা খুশি হলেও আমাকে নিরাশ করে কাকিমা মেঝেতে বিছানা করে শুতো আর আমি খাটে শুতাম। এরকম কিছুদিন জমার পর মোক্ষম সুযোগটা এলো। পরের শনিবার বাথরুম পরিষ্কার করতে গিয়ে কাকিমা পা মুচকে পড়ে গেল। এই কদিনে আমার সাথে কাকিমার খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। আমি আওয়াজ পেয়ে বাথরুমের দরজার সামনে যেতেই কাকিমার কান্না শুনতে পেলাম। আমি গিয়ে জিজ্ঞাসা করতে বললেন উনি পড়ে গেছেন। আমি দরজা খুলতে বললাম। উনি কিছুক্ষণ পরে হামাগুড়ি দিয়ে কোনো মতে দরজা খুলে দিলেন। আমি দেখলাম কাকিমার ভরসা মুখ ব্যথায় গোলাপি হয়ে গেছে। কোনো মতে পেটিকোট পরেছে বোঝা যাচ্ছে। পায়ে হাতে ময়লা লেগে আছে। আমি জল দিয়ে সব ধুয়ে কাকিমাকে স্নান করাতে গেলে কাকিমা বলল তার অস্বস্তি লাগছে।
আমি কাকিমাকে বললাম, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই। কোনো বিপদে আমাদের দুজনকেই একে অপরের পাশে দাঁড়াতে হবে। জিজ্ঞাসা করলাম, ব্যথা কি একটু বেশি লেগেছে? হেঁটে ঘরে যেতে পারবে? কাকিমা বলল, আমি দাঁড়াতে পারছি না, পায়ে আর কোমরে ব্যথা করছে। আমি কাকিমাকে সাবধানে কোলে তুলে নিয়ে ঘরে গিয়ে বিছানায় শুয়ে দিলাম। কাকিমা একটা পেটিকোট জড়িয়ে রইলেন। কাকিমা জিজ্ঞাসা করল, আমি আজ কি খাবো? বললাম, তুমি শুয়ে রেস্ট নাও, আমি কিছু খাবার আর ওষুধ নিয়ে আসি। ওই বলে আমি স্নান করতে গেলাম। আমি স্নান সেরে তাড়াতাড়ি রেডি হয়ে ওষুধ আর খাবার নিয়ে এলাম। তারপর কাকিমাকে খুব যত্ন করে খাওয়ালাম ও কাকিমার মুখ নিজে হাতে করে ধুয়ে দিলাম। কাকিমাও খুব খুশি হলো আর বলল, এত যত্ন আমার কেউ কোনোদিন করেনি রে। আজ পড়ে না গেলে জানতেই পারতাম যে কেউ আমায় এত ভালোবাসতে পারে। আমি বললাম, অনেক কথা বলেছ, এবার ওষুধগুলো খেয়ে নাও, তারপর আমি তোমার পায়ে আর কোমরে মলম লাগিয়ে দিচ্ছি। কাকিমা ওষুধগুলো খাইয়ে দিয়ে আমি প্রথমে পায়ে ভালো করে মলম লাগিয়ে ম্যাসেজ করে দিলাম। তারপর কোমরে মালিশ করতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে কাকিমাও ঘুমিয়ে পড়ল। একটু অগোছালো ভাব দেখে অস্বস্তি হচ্ছিল। আবার মনে হলো, না, আজকে না, কাকিমা সুস্থ হলে কিছু করা যাবে। আমি যে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙল কাকিমার ডাকে। চোখ খুলে দেখি ঘর পুরো অন্ধকার। মোমবাতিগুলো কখন শেষ হয়ে নিভে গেছে। আমি কাকিমাকে দেখতে পারছি না বলে কাকিমাকে নাইট ল্যাম্পটা জ্বালাতে বললাম। কাকিমা লাইট না জ্বালিয়ে ঘরের অন্য দিকের একটা জানলা খুলে দিল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল। বাইরে ঠান্ডা হাওয়া ঘরে এসে ঢুকছে। দূরে স্ট্রিট ল্যাম্পের আলো বাগানের গাছের ভিতর দিয়ে কিছুটা এসে ঘরের মেঝেতে এসে পড়ছে। কাকিমা বলল, আজ পায়ের ব্যথাটা কমেছে। আমি জানি কাল তুই আমাকে দেখে অনেক কিছু কল্পনা করেছিস। কাল আমি অসুস্থ ছিলাম বলে কিছু বলতে পারিনি। আমি খানিকটা লজ্জা পেলাম, তবুও সাহস করে বললাম, তুমি কি আমার সাথে গল্প করবে? কাকিমা, আমার কাছে দারুণ একটা জিনিস আছে, সেটা দিয়ে গল্প করলে তোমার খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমরা বুঝেছ তো কি বলতে চাচ্ছি? কাকিমা বলল, তুই যেদিন থেকে এসেছিস সেদিন থেকে আমি খেয়াল করেছি তুই আমাকে আর চোখে দেখিস। আমি যখন বাথরুমে কাপড় কাচি তখন আমার দিকে তাকিয়ে থাকিস। ও আবার যখন উবু হয়ে বসে ঘর মুছি তখনও কিসের প্রতি যেন একটা টান তোর চোখে দেখা যায়। যা, ওই টেবিলের ওপর থেকে তেলের শিশিটা নিয়ে আয়, তোর সাথে আজ গল্প করব। খুটু পর আমি আর কাকিমা গল্প করতে শুরু করলাম। সকাল সকাল 2.5 ঘন্টা আমরা আড্ডা দিয়েছি। মনটা বেশ প্রফুল্ল লাগছে। ওদিকে কাকিমার চেহারায় এক ধরনের প্রশান্তির ছাপ দেখা যাচ্ছে। একটু পর কাকিমা স্নান সেরে কিছু নাস্তা তৈরি করল, আর আমি ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিলাম। কাকিমাকে বললাম, কলেজের নোটের কাজটা জমে উঠেছিল, তাই সকালে বেরোতে হবে। কাকিমা বলল, একটু সাবধানে যাস। আমি মাথা নেড়ে বেরিয়ে গেলাম। রাস্তায় সাইকেল চালাতে চালাতে মনে হচ্ছিল ঘরের ভেতর ওর মুখটা এখনও সামনে ভেসে উঠছে। চোখে সেই কৃতজ্ঞতা আর একটু অন্যরকম আলো। কাজ শেষ করে দুপুরের দিকে ফিরলাম। উঠোন ফাঁকা। দরজার কাছে এলেই ভিতরে চাপা গলায় কিছু আওয়াজ পেলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো কাকিমা কারোর সাথে গল্প করছেন, কিন্তু একটু এগিয়ে জানলার পাশে দাঁড়াতেই যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ঘরের মাঝখানে যতীন কাকু বসে আছেন। মাঝ বয়সী, কিন্তু এখনও যুবক চেহারা। যতীন কাকুর হাত ধীরে কাকিমার হাতের ওপর রাখা। কাকিমা টানছেনও না, আবার পুরোপুরি প্রত্যাখ্যানও করছেন না। সেই মুহূর্তে কাকিমার চোখে এমন এক শূন্যতা দেখলাম যা আমার কাছে একেবারে নতুন। আমি স্থির হয়ে গেলাম। বাইরে বৃষ্টির শব্দ, ভেতরে চাপা শ্বাস
আর অস্বস্তিকর নীরবতা। যতীন কাকু নিচু গলায় বলছিলেন, তুমি সবসময় একা থাকো, কাউকে তো দরকার পাশে। কাকিমা চোখ নামিয়ে রাখলেন, কিন্তু থামালেন না। আমার গলা শুকিয়ে গেল। মনে হচ্ছিল আমি যত্ন করেছি, পাশে থেকেছি, তবুও কাকিমা অন্য কারোর দিকে হাত বাড়াচ্ছেন। তবু ভেতরে কোথাও আবার একটা কাঁপুনি। এই দৃশ্যটা যেন আমাকে টেনে ধরে রাখল। জানলা থেকে সরতে চাইলাম, কিন্তু পারলাম না। ঠিক তখনই কাকিমার চোখ হঠাৎ আমার দিকে চলে এলো। জ্যান্ত টের পেলেন কেউ দাঁড়িয়ে আছে। আমাদের চোকাচোকি হলো। এক মুহূর্তের জন্য তীব্র অস্বস্তিকর, আবার ভয়ঙ্কর টানটান। আমি সরে গেলাম তড়িঘড়ি। বুক ধরফর করছিল। মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, এখন থেকে আমাদের সম্পর্ক আর আগের মতো থাকবে না। খানিক বাদে যতীন কাকু উঠে দাঁড়ালেন। দরজার কাছে এসে কাকিমাকে কিছু একটা ফিসফিস করে বললেন। কাকিমা শুধু মাথা নেঠু উত্তর দিলেন। তারপর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে কাকিমা ফিরে এলেন ঘরে। আমি বুঝলাম এটাই সুযোগ, আমার পিছু সরার কিছু নেই। তাই সাহস করে ঘরে ঢুকলাম। কাকিমা আমাকে দেখে প্রথমে একটু থমকে গেলেন যেন। কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছেন না। তারপর ধীরে চুপচাপ খাটে বসলেন। আমি কোনো রাগ দেখালাম না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর কাকিমা নিজেই মুখ খুললেন, কণ্ঠে যেন আটকে আসা দীর্ঘশ্বাস। তুই তো সব দেখেছিস, তাই না? কাকিমা নিচু চোখে বললেন। আমি চুপ রইলাম, শুধু মাথা ঝুঁকিয়ে জানালাম, হ্যাঁ। কাকিমা দীর্ঘক্ষণ নীরব থেকে হঠাৎ বলতে শুরু করলেন, তুই জানিস না রে, বিধবা হবার পর থেকে আমার জীবনটা কত ফাঁকা হয়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত মানুষজন আসে যায়, আমি কাজ করি, হাসি মুখে কথা বলি, কিন্তু ভেতরে ভেতরে আমি একেবারে একা হয়ে গেছি। এই একাকিত্বটাই মানুষকে মেরে ফেলে রে। আমি হালকা গলায় বললাম, কাকিমা, তুমি তো বলেছ আমি আছি এখন। কাকিমা আবার দিকে তাকিয়ে হালকা হাসলেন, কিন্তু সেই হাসিতে তীব্র কষ্ট লুকিয়েছিল। হ্যাঁ, তুই আসার পর থেকে অনেকটা বদলেছে আমার দিন। তোর সাথে আড্ডা, তোর যত্ন, সব কিছুতেই একটা ভরসা পাই। কিন্তু তার আগে এই যত বছর আমি একা কেটেছি, তখন যতীন মাঝে মাঝে এসে দাঁড়া পাশে। লোকটা বয়সে বড়, কিন্তু মানুষটা আমায় বোঝার চেষ্টা করত, সময় দিত। আমি যখন ভেঙে পড়তাম, তখন একটুখানি ভরসা পেতাম ওর কাছে। মাঝে মাঝে রাপুরে আমার সেবা করত। তুই বুঝবি না রে, ওই সঙ্গ কতটা জরুরি হয়ে পড়ে একজন বিধবার জীবনে। কথাগুলো বলতে বলতে কাকিমার চোখ ভিজে উঠছিল। আমি ধীরে ওর পাশে গিয়ে বসলাম। কাকিমা বললেন, তুই বাড়ি ভাড়ার জন্য যখন এলি, তখন থেকে যতীন আর আসত না। আমারও আর মন চাইত না জানিস। তোর সাথে আড্ডা দিতে দিন কেটে যেত। আমি ভেবেছিলাম হয়তো আর একাকিত্ব অনুভব করব না, কিন্তু আজ দুপুরে সুযোগ বুঝে যতীন হঠাৎ চলে এলো। আমি আটকালাম না, বুঝলি রে। কখনো কখনো ভেতরের শূন্যতা মানুষকে দুর্বল করে দেয়। তাছাড়া বিধবা মহিলাদের আকাঙ্ক্ষা একটু বেশি থাকে। সকালে তোর সাথে গল্প করার কিছুক্ষণ পরেই আবার আমার মন কেমন যেন করছিল। তাই যতীনকে দেখেছিলাম। আমি কাকিমার দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম ও শুধু নিজের ভুল স্বীকার করছে না, ও আসলে ভেতরের জমে থাকা দুঃখ আমার সাথে ভাগ করে নিচ্ছে। আমি ধীরে বললাম, কাকিমা, তোমার জায়গায় থাকলে হয়তো আমিও এমন করতাম। কাকিমা চমকে আমার দিকে তাকালেন, তারপর দীর্ঘশ্বাস ফেললেন।
তুই বুঝেছিস বলে মন হালকা লাগছে রে। আমি চাই না তোকে কিছু লুকাতে। তুই এসেছিস বলে আজ আমি আবার বাঁচতে শিখছি। আমি শুধু চুপচাপ বসে ওর পাশে রইলাম। মনে হচ্ছিল এই মুহূর্তে কোনো শব্দের দরকার নেই, কেবল কাছাকাছি থাকার মধ্যেই সব উত্তর লুকিয়ে আছে। এরপর আরও 4 বছর বহরমপুরে পোস্টিং ছিল। প্রত্যেক দিন এই 4 বছর আমি কাকিমার অনেক সেবা করেছি, যেটা বিধবা কাকিমার কল্পনার বাইরে। যেদিন আমার কলকাতায় ট্রান্সফারের চিঠি এলো, কাকিমা খুব কেঁদেছিল। আমি তার পরের দিন ছুটি নিলাম, সব গোছকাজ করব বলে। পরদিন কাকিমা আমাকে ছাড়তে স্টেশনে এসেছিল।